এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমাকে একটু ভালোবাসবেন প্রফেসর সাহেব? এই ছোট্ট একটা সহজ প্রশ্ন উজানকে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে তুলল। ওকে বোঝাতে চেয়েছে সে কথার গভীরতা আর ইঙ্গিত বুঝতে উজানের মতো প্রাপ্তবয়স্ক পুরুষের বাকি থাকার কথা নয়। তবে তার মনে এক তীব্র ডাউট হলো, মেয়েটা কি আসলে সুস্থ মস্তিষ্কে নিজের অধিকার চাইছে, নাকি তীব্র জ্বরের ঘুরে অবচেতন মনে এমন প্রলাপ বকছে। উজানকে চুপ থাকতে দেখে মৌ আবারও একটু নড়ে চড়ে ওঠে। কি হলো প্রফেসর সাহেব, ভালোবাসবেন না আমায়? কেন? আমি কি এখনো তোমায় কম ভালোবাসি? হুম, যে আবার নতুন করে ভালোবাসতে হবে? ওজান ইচ্ছে করে একটু না বোঝার ভান করে দুষ্টুমি মিশিয়ে বলল। মুহূর্তের মধ্যে ময়ের রাগ আবারও চড়ে গেল। সে এক ঝটকায় মাথা তুলে ওজানের চোখের দিকে নিজের তপ্ত রাগের চোখ রাখল। নিজের অভিমান কণ্ঠস্বর শক্ত করে ফিসফিসে বলল, হুম, নতুন করেই ভালোবাসতে হবে। আপনাকে একদম নিজের করে চাই আমার, এখন ঠিক এই মুহূর্তে। আমি তো তোমারই আছি পিচ্চি। ওজান হাসল। ওজানের এমন দায়সারা উত্তর শুনে মৌ বিন্দু মাত্র খুশি হতে পারল না। এই মানুষটা কি আসলেই তার মনের ভেতরের তীব্র ইচ্ছাটা বুঝতে পারছে না, নাকি সব বুঝেও ইচ্ছা করে এমন অবুঝের মতো ভান ধরে তাকে খেপাচ্ছে। এইটুকুতে আমার চলবে না প্রফেসর সাহেব। ঠিক যতটা কাছে আসলে আমাদের মাঝে কোনো রকম দূরত্বের দেয়াল থাকবে না, ঠিক ততটা নিরিবিলি ভাবে চাই আপনাকে। ময়ের মুখে এমন স্পষ্ট সাহসী দাবি শুনে উজানের ঠোঁটের কোণে এক মনোহর মুচকি হাসি খেলে গেল। সে আর দূরত্ব না রেখে মুখে এক ঝটকায় নিজের বুকের উপর টেনে শুয়ে দিল। এবার হয়েছে তো ম্যাডাম? মৌ তাও ঠোঁট ফুলালো। এই মানুষটাকে আর কত ভাবে বললে যে সে তার আসল মনের কথা বুঝবে। সে আর কথা না বাড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উজানের বুকেই লেপ্টে রইল। উজানের পর আর কয়েকবার আদর করে তাকে পিচ্ছি পিচ্ছি বলে ডাকলো, কিন্তু মৌ অভিমান করে কোনো উত্তর দিল না। বউয়ের এমন অনর অভিমান দেখে উজান মৃদু হাসলো। তারপর ময়ের কানের একদম কাছে নিজের উষ্ণ ঠোঁট থেকে ফিসফিসিয়ে আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি মনে মনে এখন যেটা চাচ্ছেন সেটা এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নয়। কেন? মৌ চট করেই মাথা তুলে সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দিল। ওজান ময়ের তপ্ত কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক পরম ভালোবাসার পরশ দিল। তারপর অত্যন্ত মৃদু স্বরে আওড়ালো, কারণ আমার মিসেস এখন বড্ড অসুস্থ। 103 ডিগ্রি জ্বর শরীরে নিয়ে সে আমার মতো এই হৃষ্টপুষ্ট ও সুঠাম পুরুষটাকে সামলাতে পারবে না। সেই জন্য বলছি, আগে আমার লক্ষ্মী বউটা সুস্থ হয়ে উঠুক, তারপর যা চাওয়ার সব হবে। ও, পারবো আমি আপনাকে সামলাতে, সত্যি বলছি পারবো। মৌ জেদ ধরল। পিচ্চি বউ লক্ষ্মীটির মতো ঘুমাও এখন। মাঝরাতে এমন পাগলামি বাদ দাও তো। ওজান তাকে শান্ত করতে চাইল, কিন্তু সে শুনল না। তাহলে আপনি আমার কথা শুনছেন না কেন? কেন দূরে সরিয়ে দিচ্ছেন? আর ইয়ার কেন বুঝতে পারছো না? তোমার এই দুর্বল শরীর এখন এত স্ট্রেস নিতে পারবে না। ওজান এবার কিছুটা হাঁপিয়ে উঠে বলল। কথাটা শোনা মাত্রই মৌ রাগে ফুঁসতে ফুঁসতে ওজানের বুক থেকে এক ঝটকায় সরে গিয়ে বিছানায় শটান বসলো। সে এক কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি করে, আমি বুঝি না, নাকি আপনি নিজেই চান না আমাকে সম্পূর্ণ নিজের করে নিতে? আমি সব বুঝি প্রফেসর সাহেব। আপনার নজর তো আগে থেকেই ওই পেটনিগুলোর দিকে ছিল, আর সেই কারণেই আপনি সব সময় আমার থেকে এভাবে দূরে দূরে থাকার বাহানা খোঁজেন। কই ইফাত ভাইকে তো মেহের বারবার দূরে ঠেলে দেয়, তবুও সে মেহেরের আরও কাছে যায়। আর আপনি এমনিতেই দূরে থাকেন যাতে আমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। আমি কিছু বুঝি না, তাই না? ময়ের মুখে এমন অদ্ভুত আর আপত্তিকর কথা শুনে ওজানের মুখের রং নিমিষে পাল্টে গেল। তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তে মেয়েটা কেন হুট করেই বাইরের অন্য নারীদের কথা টেনে আনলো, এটা ভেবেই ওজানের ভেতরের পুরুষালী রাগ আর ইগো দ্বিগুণ বেড়ে গেল। সে রাগে গজগজ করতে করতে বিছানায় উঠে বসলো। আমি তোমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাই? তোমার এই মাথায় এসব নোংরা বুদ্ধি ঢোকে কি করে? হ্যাঁ, জানি তো। নয়তো আমি নিজে থেকে এত বড় অফার দেওয়ার পরেও আপনি আমাকে এতক্ষণ ধরে ফালতু ভুজুং ভাজুং বোঝাচ্ছেন কেন? পিচ্ছি,
চুপ করো একদম। আমাকে রাগাবে না কিন্তু বলে দিচ্ছি। উজান আঙ্গুল তুলল। সত্যি কথা বললে তো সবার শরীরেই জ্বালা ধরে প্রফেসর সাহেব। সরুন আপনি, আমি থাকবই না আপনার কাছে। কি কুক্ষণে যে আপনার মতো এক রাক্ষসকে বিয়ে করার জন্য অমন লাফালাফি করতাম আল্লাহই জানে। মো রাগ করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য যেই না অগ্রসর হলো, অমনি উজান হিংস্র বাঘের মতো ক্ষিপ্র গতিতে খপ করেই তার হাতটা ধরে ফেলল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার দু হাত দিয়ে তাকে উঁচু করে ধরে এক ঝটকায় বিছানায় ফেলে দিল। মৌ পুরো স্তব্ধ হয়ে গেল। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ময়ের উপর নিজের ভারী শরীরে সম্পূর্ণ ভর ছেড়ে দিল। তার চোখ দুটো তখন এক আদিম ও তীব্র অধিকার বোধে জ্বলজ্বল করছে। সে ময়ের চোখের দিকে চেয়ে অত্যন্ত কঠোর ও মাদকতাপূর্ণ গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ে পরে যদি আবার চিৎকার করে কান্না করিস তাহলে তোর খবর আছে। উজানের মুখের এই হুমকিটা কুম্ভকর্ণের গর্জনের মতো ময়ের কানের পর্দায় গিয়ে বাজতে লাগলো। এতক্ষণে সে নিজের ভুলটা বুঝতে পারলো যে বরের পুরুষত্বকে সে এতক্ষণ রাগে তোলার চেষ্টা করছিল। রেগে গেলে সে কতটা ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন হতে পারে তা সে ভুলে গিয়েছিল। সে নিজের ভুল বুঝতে পেরে আত্মপক্ষ সমর্থনে যে না কিছু একটা বলতে যাবে, অমনি উজান আর তাকে কোনো কথা বলার বা অজুহাত দেখানোর বিন্দুমাত্র সুযোগ দিল না। উজান এক ঝটকায় নিজের তপ্ত ও তৃষ্ণার্থ ওষ্ঠজোড়া ময়ের নরম ও শুষ্ক ঠোঁটের উপর স্থাপন করে তা নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে নিল। সে এক পরম আবেশে আর তীব্র ভালোবাসার টানে ময়ের কোমরটা নিজের শক্ত বাহুডোরে চেপে ধরল। বেশ কিছু সময় পর মু যখন পুরোপুরি হাঁপিয়ে উঠল, তখন উজান তার ঠোঁট দুটো মুক্ত করে দিয়ে তার সারা মুখমণ্ডলে, কপালে আর গালে একের পর এক ভালোবাসার গভীর ও উষ্ণ পরশ এঁকে দিতে লাগলো। উজানের এমন আকস্মিক উন্মাদ আর রূপবান পুরুষালী রূপ দেখে মো ভয়ের চোটে নিজের ভেতরে সব রাগ ভুলে বিছানায় গুটিয়ে গেল। সে উজানের এই তীব্র বাঁধন থেকে নিজেকে সামান্য ছাড়ানোর জন্য ফিসফিস করে কিছু একটা বলতে চাইল, কিন্তু উজান আজ কোনো বারণ বা যুক্তি কানে তুলল না। তার বদলে উজানের মুখ থেকে এক চরম মাদকতাময় ও গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, হুশ, একদম ডিস্টার্ব করবে না এখন। উজান চৌধুরী এখন তার স্পেশাল ডিশ টেস্ট করার মুডে আছে। অতঃপর উজান তার জীবনের একমাত্র অর্ধাঙ্গিনীকে নিজের দুই বাহুর বেড়াজালে বন্দি করে ভালোবাসার এক অতল ও শান্ত সাগরে ডুব দিল। নিজের অন্তরের গভীর থেকে গভীরতম ভালোবাসার রঙে সে তার আদরে পিচ্ছি বউটাকে রাঙিয়ে তুলল। দীর্ঘদিনের সমস্ত লুকানো আকাঙ্ক্ষা আর আবেগের মাঝে সে আজ খুঁজে নিল নিজের জীবনের পরম সার্থকতা। এভাবেই সব অভিমান আর দূরত্বের অবসান ঘটিয়ে এক অনন্ত ভালোবাসার চাদরে সম্পূর্ণ হলো উজান ও ময়ের চিরন্তন প্রেমের উপাখ্যান। অর্ধনগ্ন হয়ে উজান বিছানায় উপর হয়ে শুয়ে গভীর ঘুমে মগ্ন। তার পরনে কেবল একটা ট্রাউজার, উন্মুক্ত সুঠাম পিঠ আর চওড়া বুক বিছানার চাদরের সাথে লিপটে আছে। ঠিক তখনই এক ক্ষীণ গুঙানির শব্দে তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আধো ঘুমে স্পষ্ট কান্নার আওয়াজ পেয়ে উজান অভ্যাসবশত নিজের পাশে হাত বাড়ালো, কিন্তু সেখানে ময়ের কোনো অস্তিত্ব মিলল না। ধরফর করে চোখ মেলে আর চোখে পাশে তাকাতেই উজানের ঘুম এক নিমিষেই উধাও। সে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসলো। দেখলো মৌ বিছানার একদম পায়ের কাছে জড়সড় হয়ে বসে নিচু স্বরে ফুপে ফুপে কাঁদছে। বউয়ের এই অবস্থা দেখে উজান আর স্থির থাকতে পারল না। সে বিছানা বেয়ে উদ্গ্রীব হয়ে ময়ের দিকে এগিয়ে গেল। পিচ্ছি, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? উজান অত্যন্ত চিন্তিত মুখে ময়ের কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করলো। না, জ্বর এখন অনেকটাই কম, গা আগের মতো পুড়ছে না। জ্বর কমার কারণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে, কিন্তু মৌ এই ভুরে কানে এভাবে কাঁদছে তা সে কিছুতেই মেলাতে পারল না। উজান যেই না সান্ত্বনা দেওয়ার জন্য আবার হাত বাড়াতে গেল, অমনি মৌ এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। ভেজা চোখে এক তীব্র রাগী দৃষ্টি হেনে কর্কশ কণ্ঠে বলে উঠল, টাচ করবেন না আমায়, অসভ্য পুরুষ। ময়ের মুখে হুট করে এমন তকমা শুনে উজান খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণে গতকাল রাতের সমস্ত উন্মাদনার কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল। সে কিছুটা ময়ের দিকে ঝুঁকে সে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, ওকে সভ্য হই না হয় টাচ করব?
তার এই রসিকতা শুনে ময়ের ভেতরের রাগ যেন এক লহমায় তালে বেগুনে জ্বলে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ছোট ছোট দুটো হাত দিয়ে উজানের শক্ত বুকে ধুমধাম কিল বসাতে শুরু করলো। উজান সেই কিলে বাধা দিল না, বরং পরম শান্ত কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, রিল্যাক্স পিচ্ছি, প্লিজ বলো না কেন কাঁদছই ভরে। আই গেস তুমি আমাকে আবার পাওয়ার জন্য কাঁদছো। আই অ্যাম রাইট? আচ্ছা, এর জন্য কেউ কাঁদে নাকি? আমাকে একটা ডাক দিলেই তো সব প্রবলেম সলভ হয়ে যেত। মৌ দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল, চুপ করুন বেহায়া পুরুষ। শুধুমাত্র আপনার জন্য, আপনার ওই পৈশাচিক কাণ্ডের জন্য আমি এখন ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। এই নিয়ে পাঁচবার চেষ্টা করলাম, আর প্রতিবারই পা কেঁপে বিছানায় পড়ে যাচ্ছি। শরীরে বিন্দু মাত্র জোর পাচ্ছি না আমি। মৌয়ের এই স্বীকারোক্তি শোনা মাত্রই উজান এক লাফে বিছানা থেকে নিচে নেমে এলো। কোনো কিছু না ভেবে সে খুশিতে নিজের মনেই ধুম্মা চলে বলতে বলতে কোমর তুলে নাচতে শুরু করে দিল। ওজানের এই পাগলামি দেখে ময়ের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। আর আগে আর লজ্জায় সে স্তব্ধ হয়ে ভাবল, মেয়েটা তার বিপদের কথা বলছে আর এই লোকটা খুশিতে ডান্স করছে। কিছুক্ষণ কোমর দুলে নাচার পর ওজান আবারও ময়ের একদম কাছাকাছি ঝুঁকে এলো। তার দুই গালে হাত রেখে গাঢ় স্বরে বলল, লাভ ইউ বউ। মা, কি যে একখানা গুড নিউজ দিলে তুমি আমায়। এটা আপনার কাছে গুড নিউজ মনে হচ্ছে? মৌ নিজের কোমরে দু হাত চেপে ধরে ঝামটা দিল। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি খুশিতে নাচছেন। অবভিয়াসলি মাই লাভ, কাল রাতে তো আপনাকে বারবার বললাম যে মিসেস চৌধুরী আপনার এই শরীর এত স্ট্রেস নিতে পারবে না, কিন্তু আপনি কি আমার কথা শুনলেন? উল্টো পেতনিদের খুঁটা দিয়ে আমায় উস্কিয়ে দিলেন। তা যাই হোক, শেষমেশ তো আমারই লাভ হলো। আগে তবু আপনি বারণ করলে আমি একটু একটু শুনতাম, এখন থেকে আর কোনো এক্সকিউজ দিলে কাজ হবে না। উজান চৌধুরী যখন তখন তার এই স্পেশাল ডিশ টেস্ট করবে। মৌ আর সহ্য করতে না পেরে বিছানা থেকে বালিশটা তুলে সজোরে ছুঁড়ে মারল উজানের দিকে, কিন্তু উজানের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে হাসি মুখে বালিশটা লুফে নিল। মৌ এবার নিজেই রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো উজানকে দুটো থাপ্পড় মারার জন্য, কিন্তু বিছানা থেকে পা বাড়াতেই তার অবশ পা দুটো আবারও মুচকে গেল। সে যেই না ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে যাবে, অমনি উজান তড়িৎ গতিতে এগিয়ে সে নিজের চওড়া দু হাতে তাকে আগলে নিল। সে অত্যন্ত যত্ন সহকারে মুখে আবারও বিছানার কিনারে বসিয়ে দিল। তারপর নিজের হাত দুটো ময়ের মুখের সামনে বাড়িয়ে দিয়ে সশব্দে হেসে উঠল। নিন ম্যাডাম, এবার এই হাত দুটো কামড়ে আপনার সব রাগ মিটিয়ে নিন। শরীরে তো শক্তির তালিবস্য অবশিষ্ট নেই, তবু আমার সাথে লাগতে আসবেন। এই জন্যই তো বারবার বলেছিলাম আগে সুস্থ হয়ে নিন। এখন দেখলেন তো, বড়দের কথা না শুনলে কি অবর্ণনীয় দশা হয়। চুপ করুন নির্লজ্জ পুরুষ, আপনার জন্য আমার আজ এই অবস্থা। রাতে আকাম করার জন্য উস্কানি দিলে তুমি, আর এখন আমার দিকে আঙুল তুলছ। বদ মেয়ে, কাছে আসো, দুইটা চুম্মা দিয়ে বুঝিয়ে দেয় আমি কতটা লয়াল। উজানের মুখে এমন খোলামেলা কথা শুনে ময়ূর কান দিয়ে যেন সত্যি সত্যি রাগে ধোঁয়া বের হতে লাগলো। লোকটার মুখে একটু আটকায় না, সে রাগে দুঃখে আবারও বিছানা থেকে জোর করে উঠে দাঁড়ালো। এই ইবলিশটার সাথে সে আর এক বিন্দু কথা বলবে না। সে অনেক কষ্টে নিজের কাঁপতে থাকা পায়ে গুটি গুটি পদক্ষেপে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। উজান পেছন থেকে তাকিয়ে চিৎকার করে উঠল, শাশুড়ির মেয়ে শাওয়ার নেওয়ার জন্য অন্তত জামাগুলো তো সাথে নিয়ে যাও, নাকি পিছু পিছু আমাকে ওয়াশরুমে যেতে বলছো? কিন্তু কে শুনে কার কথা? মো পেছনে আর এক মুহূর্তের জন্য না তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে গটগট করে রুম থেকে চলে গেল। মনে মনে শুধু উজানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এই মানুষটা কেন সবসময় তাকে এমন চরম লজ্জার সাগরে ফেলে দেয় কে জানে। বিকেলের হালকা রোদে বাড়ির উঠোনে ছায়াযুক্ত একটা বড় গাছের নিচে চেয়ার পেতে বসে আছে উজান আর তন্ময়। দুজনের সামনে ল্যাপটপ, ওতে গম্ভীর মুখে তারা কেসের কোনো এক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছে। আর তাদের ঠিক পাশেই মাদুর পেটে বসে আছেন বাড়ির বাকি সবাই। মৌ, মেহের, রিফাত, দাদি রুকিয়া বেগম, ময়ূর মা এবং চাচি। মার চাচি মিলে অত্যন্ত যত্নে মৌ আর মেহেরের মাথায় তেল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। আর সেই দৃশ্য একদম চোখের পলক না ফেলে
অধীর আগ্রহে গিলছে ইফাত। আসলে সামনে বসা নিজের নতুন বউ মেহরের এই সেবা পাওয়ার মুহূর্তটি দেখাই তার মূল লক্ষ্য। উজান কাজের ফাঁকে 2-3 বার ইফাতকে ডাক দিয়ে তাদের পাশে বসতে বলেছিল, কিন্তু সে কানেই তুলেনি। এ নিয়ে বাড়ির বড়রা তাকে কম খোঁচায়নি, কিন্তু ইফাত তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার ধ্যান জ্ঞান সব এখন মেহেরেই আটকে আছে। হঠাৎ করেই উঠোনের সামনের রাস্তার দিকে তাকিয়ে ময়ের মুখটা খুশিতে গদা গদা হয়ে উঠল। দূর থেকে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে সাব্বির। তার 2 হাত বোঝায় হরেক রকমের বাহারি জিনিসপত্র। তাকে দেখা মাত্রই মাথার তেল মাখা অবস্থাতেই এক দৌড়ে তার দিকে ছুটে গেল। বউ কেমন হুট করে ছুটে যেতে দেখে উজান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। সামনে সাব্বিরকে দেখে তার কপালে ভাঁজ পড়ল, চোখের কোণেই ফুটে উঠল এক ঈর্ষাকাতর অগ্নিদৃষ্টি। কিন্তু ময়ূরের সব দিকে খেয়াল নেই। সে দৌড়ে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরলো। সাব্বির যখনই দেখলো ওদিক থেকে উজান তার রুদ্র মূর্তি নিয়ে তাকিয়ে আছে, অমনি ভয়ে তার শুকনো ঢুক গেলে আর উপক্রম হলো। তার মুখের চড়া হাসিটা মুহূর্তেই হাওয়া ফুরানো বেলুনের মতো চুপসে গেল। সে কোনো মতে হাতের জিনিসপত্রগুলো উঠোনের এক পাশে রেখে এক ধাক্কায় মুখে সরিয়ে দিল এবং দৌড়ে গিয়ে দাদি রোকেয়া বেগমের পেছনে লুকিয়ে পড়ল। সাব্বিরের এমন অদ্ভুত কাণ্ড দেখে উপস্থিত সবাই ভ্রু কুচকে তাকালো। ঠোঁট ফুলিয়ে অত্যন্ত অভিমানী সুরে বলল, ভাইয়া, তুমি আমাকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারলে? সাব্বির দাদির পেছন থেকে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই চুপ কর খাটাস মেয়ে একটা। সেইবার আমাকে জড়িয়ে ধরেছিলি বলে তোর ওই রাক্ষস বর আমাকে মেরে আধমারা করেছিল, আর আজকে তো আমারাই মেরে ফেলবো। জানো না নি, তোমার এই ঢঙ্গনি নাতনির জন্য ওর বর আমাকে কি কেলানিটাই না দিয়েছিল। আল্লাহ জানে সেদিন কত কষ্টে নিজের জীবনটা বাঁচিয়ে বাড়ি ফিরেছিলাম। আজকেও এই ডাইনি মহিলা একই অপরাধে আমায় ফাঁসাতে চাচ্ছিল। সাব্বির, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হঠাৎ এক গম্ভীর ভারী কণ্ঠস্বর বজ্রপাতের মতো সাব্বিরের কানে গিয়ে বাজল। উজান নিজের চেয়ারে হালান দিয়ে তার দিকে চেয়ে কথাটি বলতেই সাব্বিরের মুখ একদম বন্ধ হয়ে গেল। সে কাচুমাচু করে জোরপূর্বক হাসি ফুটে বলল, সরি সরি ভাইয়া, আমার বোন তো একটা মিষ্টি হীরের টুকরো, পৃথিবীর সবচেয়ে ভালো বোনও। আমি আসলে মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেলেছি, এই আর কি। সাব্বিরের এমন ভুল পাল্টানো আর তটস্থ অবস্থা দেখে উঠানের সবাই হু হু করে হেসে উঠল। ঠিক তখনই উঠানের মেইন গেট দিয়ে ভেতরে এসে প্রবেশ করলো গ্রামের প্রতিবেশী 2জন মধ্যবয়সী মহিলা। তাদের দেখা মাত্রই মেহারের হাসি খুশি মুখটা মুহূর্তে কুঁকড়ে গেল। সে নিজের শরীরটা আরও গুটিয়ে নিল। এই মানুষগুলো মোটেও ভালো নয়। মেহের যখনই ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসে তখনই এই 2জন তাকে কোনো না কোনো ছুতোয় খোঁচাতে চলে আসে। অতীত নিয়ে নোংরা কথা বলতে তাদের বুক কাঁপে না। মহিলা দুটোর আকস্মিক উপস্থিতিতে বাড়ির কেউই তেমন একটা খুশি হতে পারল না। তবু তারা এসে মেহেরের একদম মুখোমুখি হয়ে বসলো। তাদের মধ্যে একজন মহিলা মুখে এক কুৎসিত ও তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে উঠলেন, শুনলাম তোর নাকি বিয়া হইয়া গেছে মেহের। তা কে বিয়া করলো রে? তোর মতো একটা নষ্টা আর অপয়া মাইয়ারে। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো মেহেরের সোজাসুজি বুকে গিয়ে বিঁধল। মানুষগুলো যে কতটা নিচু মনের আর নিকৃষ্ট হতে পারে তা সেই পরিস্থিতিতে না পড়লে কোনোদিনই জানতে পারতো না। একটা মেয়ের জীবনের দুর্ঘটনা ও দুর্বলতাকে কীভাবে সমাজের সামনে এভাবে নোংরা করে তুলে ধরা যায়। মেহেরের 2 চোখ পেয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশে বসে থাকা ইফাত অত্যন্ত তীক্ষ্ণ ও জ্বলন্ত দৃষ্টিতে মেহেরের সেই যন্ত্রণা কাতর মুখখানার দিকে চেয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। আর এর মধ্যে দ্বিতীয় মহিলাটি আরও এক কাঠি বাড়িয়ে টিপ্পনি কাটলেন, কিরে মাইয়া, চুপ কইরা আসোস কেন? তুই যে একটা নষ্টা মেয়ে, এটা কি তোর স্বামী জানে, নাকি শহরে গিয়া বড় বড় মিছা কথা কইয়া কোনো বোকা পোলারে ফাঁদ ফালাইয়া বিয়া করছস? কি গো মোমের মা, তোমরা কি জামাইরে সব হাসা কথা কইছিলা? তার এমন নোংরা কথা শোনা মাত্রই ময়ূর মা নিজের রাগ সামলাতে না পেরে তেড়ে উঠলেন, চাচি আম্মা, মুখটা একটু সামলে কথা বলুন। মুরব্বী মানুষ হয়ে এত অশিক্ষিত আর ছোট লোকের মতো কেন কথা বলছেন আপনারা?
পড়ালেখা করি নাই দেইখা আমাগো মুহের কথা এখন তিতা লাগবই গো সেজ বউ। মাইয়া জামাইয়ের হাতে তুইলা দেওয়ার সময় তো আমাগো কথা মনে আছিল না, নাকি নিজেরা পড়ালেখা জানো বইলা গ্রামের কাউরে মানুষ মনে করো না? দেখুন চাচি আম্মা, আপনাদের এই বাজে কথা আমাদের আর সহ্য হচ্ছে না। আমার ওই মেয়েটার সাথে অতীতে যা কিছু খারাপ হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, আর এতে তো আমার মেয়ের কোনো দোষ ছিল না। তবে ওকে কেন বারবার এভাবে টেনে এনে অপমান করছেন? যার দোষ তাকে গিয়ে বলুন না। তখনই দ্বিতীয় মহিলাটি আরো জোরে চেঁচিয়ে উঠল। তমাগো কইয়া আমাগো কি লাভ? দোষ তো তমাগো ওই অসতী মাইয়ারই আছিল। আর বারবার আমার মাইয়া করো কেন শুনি? এই মেহের তো তোমার নিজের পেটের জন্ম দেওয়া মাইয়া না। অরে লইয়া এত দরদ দেখাইও না সেজ বউ, নাইলে দেখবা তোমার নিজের পেটের যে মাইয়া আছে তার সংসারটাও এই অলক্ষীর কারণে ভাঙ্গা যাইব। শহরের বড় ঘরের পলা দেখা ভাইব না যে ওরে চিরকাল মাথায় তুলে রাখবো। আমার তো মনে হয় ওই নষ্টা মাইয়ারে ওর স্বামী জামাই বাড়ির থাইক্কা লাথি মাইরা খেদাই দিছে, তাই মুখ কালো কইরা বাপের বাড়ি আইসা পইরা রইছে। এতগুলো মানুষের সামনে নিজের চরিত্রের উপর এমন কদর্য কাদা ছেটানো আর সহ্য করতে পারল না মেহের। তার ধৈর্যের শেষ বাতটুকু ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ছটফট করে উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু সে সামনে এক পা ফেলার আগেই পাশ থেকে ইফাত এক শক্ত টানে তার হাতটা আঁকড়ে ধরল। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত তাকে এক হ্যাচকা টানে সোজা নিজের কোলে বসিয়ে নিল। এমনিতেই মনের ভেতর চরম অপমান ও কষ্ট। তারপর সবার সামনে ইফাতের এমন কাণ্ড দেখে মেহেরের প্রচণ্ড রাগে মাথা কাটা যাওয়ার দশা হলো, কিন্তু ইফাত আজ কারো পরোয়া করার মুডে নেই। সে মেহেরের চোখের কোণে জমে থাকা জলটুকু নিজের পুরো আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিল। তারপর পরম যত্নে মেহেরের মাথায় বিলি কেটে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। তাদের এই কাণ্ড দেখে প্রথম মহিলাটি দাঁত কেলিয়ে বিশ্রী সুরে বলল, বাবা, মাইয়ার দেখি বিয়ার পরও নাগর পালার স্বভাব যায় নাই। ভাতার ঘরে রাইখা কি গ্রামের মধ্যে নতুন নাগর পালতাছস নাকি মাইয়া? এই নোংরা ইঙ্গিতপূর্ণ কথাটি শোনা মাত্রই ইফাতের মুখের আলতো হাসি উধাও হয়ে গেল। সে মেহেরকে অত্যন্ত যত্ন সহকারে নিজের পাশে বসিয়ে দিল। তারপর সবার সামনে ঝুঁকে পড়ে মেহেরের কপালে এক পরম ভালোবাসার গভীর পরশ রেখে দিল। নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে সে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তার ভেতরের চৌধুরী বংশের রক্ত আর ক্ষিপ্রতা তখন টকবক করে ফুটছে। সে অত্যন্ত ধীর ভারী পদক্ষেপে হেঁটে ওই দুই প্রতিবেশী মহিলার একদম সামনে গিয়ে দাঁড়ালো। মুখে এক ভদ্রতার হাসি ঝুলিয়ে মৃদু স্বরে আওড়ালো, আসসালামু আলাইকুম দাদিজানেরা, কেমন আছেন আপনারা? অবশ্য আপনাদের মন ভালো থাকার কথাও নয়। সকাল থেকে পুরো পাড়া হন্যে হয়ে ঘুরে ঘুরে মানুষের ঘরের বদনাম আর পরনিন্দা করতে নিশ্চয়ই বড্ড হাঁপিয়ে গিয়েছেন। শাশুড়ি আম্মা যান, দাদিদের জন্য তাড়াতাড়ি 2 গ্লাস শরবত পাঠান। ওনাদের শুকনো গলা একটু ভিজিয়ে নিক, তারপর না হয় ওনারা শান্ত হয়ে বাকি কথা বলবেন। ইফাতের এই বাঁকা টোনের কথা শুনে উঠানের সবাই মনে মনে মিটমিট করে হাসতে লাগলো। উজান আর তন্ময় ল্যাপটপের কাজ ফেলে অত্যন্ত আগ্রহ নিয়ে ইফাতের কথা শোনার জন্য কান খাড়া করলো। ইফাত এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা গিয়ে ওই দুই মহিলার একদম মাঝখানের খালি জায়গাটায় বসলো। তারপর আবার একটানে মেহেরকে এনে নিজের কোলে বসিয়ে নিল। মেহের লজ্জায় আর কথা বলতে না পেরে ইফাতের চড়া বুকে নিজের মুখটা পুরোপুরি লুকিয়ে রাখলো। ইফাত এবার তার বজ্র কণ্ঠে বলল, শুনুন দাদিজানেরা, এতক্ষণ ধরে যাকে আপনারা অত্যন্ত নোংরা নোংরা বিশেষণে ডাকলেন, সে হলো আমার নিজের বিবাহিতা ওয়াইফ, আমার অর্ধাঙ্গিনী মিসেস ইফাত চৌধুরী, যাকে এই ইফাত চৌধুরী সবার সামনে 3 কবুল বলে নিজের ঘরের রানী করে নিয়ে এসেছে। এই মেয়েটার স্বামী, নাগর, ভাতার যাই বলুন না কেন, তার সবটুকুই কেবল আমি নিজেই। ওর লাইফে অতীতে যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল সেটা আমি খুব ভালো করেই জানি, আর তার জন্য দায়ী কোন কোন কুলাঙ্গার সেটাও খুব ভালো করে জানা আছে। এখানে বসা আমার বউটা যে একটা পবিত্র ফুলের মতো নিষ্পাপ, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু দাদিজান, আপনি মনে হয় একটা বিষয় ভুলে গিয়েছেন। আপনার নিজের আদরের যে 15 বছরের নাতনিটা আছে না, সে এই অল্প বয়সেই পাড়ার ছেলেদের সাথে
একে একে চারবার আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে। এক এক সময় এক এক নতুন পুরুষের সাথে ওর নোংরা হাতে নাতে ধরা পড়েছে। এমনকি গতকাল রাতেও তো শুনলাম কোন এক ছেলের সাথে নাকি আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে আপনার নাতনিটি বেদম মার খেয়েছে। নিজের ঘরে নাতনি পরপুরুষের সাথে রাত বিরেতে কেলেঙ্কারি করে মার খাচ্ছে, আর আপনি সেই মুখ নিয়ে এসেছেন আমার ফুলের মতো পবিত্র বউকে জাজ করতে এসেছেন। ভেরি সুইট দাদিজান, ভেরি সুইট। ইফাতের এই নিখুঁত ও তীরের মতো ধারালো কথা শুনে প্রথম মহিলার মুখটা মুহূর্তেই চুন হয়ে গেল। সে থতমত খেয়ে পাশে বসা দ্বিতীয় মহিলার দিকে তাকালো। ইফাত এবার তার ধারালো দৃষ্টিটা দ্বিতীয় মহিলার দিকে ফিরিয়ে আনলো। সে চাউনি দেখেই দ্বিতীয় মহিলাটি ভয়ে নিজের শুকনো ঢুকিল, কিন্তু ইফাত তাকেও ছাড়ার পাত্র নয়। আপনি দাদিজান, আপনার ব্যাপারে কিন্তু পাড়ার মানুষ কম কথা বলে না। শুনলাম আপনার নিজের গুণধর ছেলের বউ নাকি রাত বিরাতে ঘরে অন্য পরপুরুষ ডেকে এনে রাখে, কারণ আপনার নিজের ছেলে নাকি ঠিকমতো আচ্ছা থাকবে ওসব ব্যক্তিগত নোংরা কথা। এমনকি আপনার ঘরে যে ছোট নাতনিটা হয়েছে, পাড়ার মানুষ কিন্তু বলা বলি করে তার আসল বাবা নাকি আপনার নিজের ছেলে নয়, বরং অন্য কেউ। আর সেই অন্য কেউটা যে কে, আমি যদি এখন সবার সামনে ফাঁস করে ইফাত নিজের কথা শেষ করার আগেই ওই দুই মহিলা যেন ভূতের ভয় পাওয়ার মতো এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজেদের কাপড়ের আঁচল চেপে গটগট করে বাড়ির দরজার দিকে রওনা দিল। তাদের এভাবে পালিয়ে যেতে দেখে ইফাত পেছন থেকে বেশ জোরে চেঁচিয়ে উঠল। আরে দাদিজানেরা, বাকি কথাগুলো তো শুনে যান। যাব বাবা, আমি তো মাত্র মুখ খোলা শুরু করলাম, আর এর মধ্যেই মাঝপথ থেকে এভাবে রেগে চলে গেলে কেমন দেখায় বলুন তো? মহিলা দুটো গেট দিয়ে বের হতেই মৌ আর সাব্বির দুজনে মিলে খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। বাড়ির বড়রা ইফাতের এমন দাঁত ভাঙ্গা জবাব দেখে মনে মনে চরম তৃপ্ত হলেন। যে সমাজে মানুষ একটুখানি অতীতের কলঙ্ক বা রটনা শুনলেই নিজের বউকে অপয়া বা খারাপ বলে দূরে ঠেলে দেয়, সেখানে মেহেরের মতো একটা মেয়ের অতীতের বড় দুর্ঘটনা জানার পরেও ইফাত যেভাবে বুক চেতিয়ে তার সম্মানের জন্য লড়াই করলো, তা দেখে ময়ের মা আর চাচির চোখে খুশির জল চলে এলো। এটা সত্যিই পরম গর্বের বিষয়। আর রোকেয়া বেগম মুখের পানটা চেবোতে চেবোতে হেসে জিজ্ঞেস করলেন, ছোট নাতি, তুই গ্রামের এত ভেতরের খবর কিভাবে জানলি রে? ইফাত অত্যন্ত আদরে গলায় ময়ের দিকে ইশারা করে বলল, আমার এই সুইট আর মিষ্টি ভাবিজান আগে থেকেই সব খবর আমাকে দিয়েছে দাদিজান। আর এই শয়তান বুড়ি দুটো ভাবখানা এমন দেখায় যেন নিজেরা দুধে ধোয়া তুলসী পাতা। আমার সামনে এসে আমার বউয়ের দিকে আঙুল তোলে, এরপর যদি কেউ আমার বউয়ের দিকে আঙুল তোলেও তবে তার হাত ভেঙে আমি গুঁড়ো করে দেব। আসুক না আরেকবার, এবার একদম চেলা কাঠ দিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে ছাড়বো। ইফাতের মতো দায়িত্বশীল মেহেরের বর হিসেবে দেখে বাড়ির সবাই স্বস্তির হাসি হাসলেন। ময়ের মা পরম মমতা ইফাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর গলায় বললেন, বাবজান, আমার এই মেয়েকে তুমি এভাবে সারা জীবন আগলে রেখো। ওর জীবনে এখন তুমি সব, কখনো মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা। একদম টেনশন নেবেন না শাশুড়ি আম্মাজান, আপনার দুই মেয়েকেই সামলে রাখার দায়িত্ব আমার না, মানে চৌধুরী মঞ্জিলের সবার। তবে আমি শুধু আমার নিজের বউটাকেই দেখে রাখবো, এর চেয়ে বেশি আর কোনো ঝামেলা আমি নিতে পারবো না। উজানের বউ উজান দেখে রাখুক। ইফাতের এই বাঁকা রসিকতা শুনে উজানও মৃদু হাসল। অতঃপর মেহেরের মুখের মেঘলা আকাশ কেটে খুশির হাসি ফুটল। সবাই মিলে আবার এক পরম স্বস্তিতে আড্ডায় মগ্ন হলো। ঝিরঝিরে নদীর হাওয়া আর ঘন পাতার খসখসানি শব্দে চারপাশটা এক ভৌতিক নিস্তব্ধতায় ঢাকা। নিঝুম জঙ্গল, যার কোল ঘেঁষে বয়ে চলেছে এক শান্ত নদী। এই জনমানবহীন নির্জন প্রান্তরে জল্লাদের মতো ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সশস্ত্র যুবক। আর তাদের বৃত্তের ঠিক মাঝখানে মাটিতে হাত পা শক্ত রশিতে বাঁধা অবস্থায় লুটিয়ে আছে দুটি ছেলে। বাচ্চার আকতিতে তারা মাটিতে পশুর মতো গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ নেই। ঠিক তখনই জঙ্গলের বুক চিরে পায়ে হেঁটে এগিয়ে এলো আরও দুটি অবয়ব। অবয়ব বললে ভুল হবে, তারা একজন পুরুষ আর একজন নারী। দুজনেরই পরনে কুচকুচে কালো পোশাক আর মুখে একটা কালো মাস্ক। তারা সামনে এসে দাঁড়াতেই চারপাশের জল্লাদদের মধ্যে এক অদ্ভুত তৎপরতা,
দেখা দিল। আচমকায় সেই মাস্ক পরিহিত রহস্যময়ী নারীটি তার হাতের একটি আঙ্গুল তুলে বাকিদের দিকে ঠান্ডা ইশারা করলো। আর সেই ইশারা পাওয়া মাত্রই হিংস্র ন্যাকড়ের মতো ছেলে দুটির উপর ঝাঁপে পড়ল বাকি যুবকেরা। তাদের হাতে থাকা মোটা লাঠি আর রড অনবরত আছড়ে পড়তে লাগলো মাটিতে পড়ে থাকা অর্ধনগ্ন শরীর দুটির উপর। ছেলে দুটির গায়ে কোনো সুতো নেই, তার প্রতিটি আঘাতের সাথে সাথে চামড়া ফেটে ফিনকে দিয়ে কাঁচা লাল রক্ত ছিটকে বের হতে লাগলো। তাদের আর্তনাদে জঙ্গলের বাতাসও যেন ভারী হয়ে উঠল। মারধর যখন এক পর্যায়ে থামলো, তখন সে কালো পোশাকধারী নারী ধীর পায়ে ছেলে দুটির ক্ষতবিক্ষত দেহের দিকে এগিয়ে গেল। তার হাতে এক অদ্ভুত নিষ্ঠুরতা। সে কোমর থেকে একটা ধারালো ছুরা বের করে ছেলে দুটির সারা শরীরে গভীর করে ব্লেড চালানোর মতো আঁচড় কাটতে লাগলো। ছাল চামড়া আলগা হয়ে যাওয়া সে তাজা ক্ষতের উপর সে এক লহমায় ঢেলে দিল এক বাটি শুকনো লঙ্কার গুঁড়ো। আল্লাহর দোহাই লাগে, ছাড়ুন আমাদের, মরে গেলাম, বাঁচাও। লঙ্কার তীব্র ঝাঁজ আর পুরানিতে ছেলে দুটি পৈশাচিক যন্ত্রণায় চিৎকার করে ডুকরে কেঁদে উঠল। কিন্তু তাদের সে বুক ফাটা হাহাকার দেখে মাস্কের আড়ালে থাকা ওই নারীর ঠোঁটের কোণে এক পৈশাচিক ও পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। সে তীব্র ঘৃণায় ঝুঁকে পড়ল তীব্র জ্বলনে ছটফট করতে থাকা একটা ছেলের দিকে। তার মাথার চুল মুঠো করে ধরে এক হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠল। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তাই না রে জানোয়ারের দল? ঠিক এই রকমই তীব্র কষ্ট, এর চেয়ে হাজার গুণ বেশি নরক যন্ত্রণা হয়েছিল সেই নিষ্পাপ মেয়েগুলোর, যাদের তোরা মানুষ নামের কলঙ্করা এর চেয়েও ভয়াবহভাবে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিলি। চুল ধরে থাকা ছেলেটি যন্ত্রণায় চোখ উল্টে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় কোনো মতে বলল, কিসের কথা বলছেন আপনারা? আমরা কাউকে কষ্ট দেইনি, দোহাই আপনাদের, আমাদের প্রাণ ভিক্ষা দিন, আমরা বাঁচতে চাই। ছেলেটার মুখে বাচ্চার আকত শুনে সেই নারী এক উন্মত্ত ও অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে তারা শিউরে উঠল। হাসতে হাসতে আচমকা তার হাতের ধারালো ছুরিটা ছেলেটির হৃৎপিণ্ড বরাবর সজোরে গেঁথে দিল সে। পাশবিক শক্তিতে ছুরিটা বুকের ভেতর ঢুকে যেতে কল কল করে গরম রক্ত ছিটকে বের হয়ে ময়ের কালো পোশাক ভিজে দিল। যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে ছেলেটি এক গগন বিদারে চিৎকার দিল। আর নারীটি এক চুলো দয়া না দেখে সে একইভাবে পাশের ছেলেটিরও বুকেও ছুরি চালিয়ে তাকেও ক্ষত বিক্ষত করে দিল। দুজন নরপিশাচ যখন নিজেদের রক্তের পুকুরে শুয়ে ছটফট করছে, তখন ওই নারী ও পুরুষের চোখে এক পরম বিজয়ের আনন্দ চকচক করে উঠল। নারীটি আবারও এক প্রলয়ঙ্কারী হুঙ্কার ছাড়ল। প্রাণ ভিক্ষা চাস তোরা? প্রাণ ভিক্ষা দিয়েছিলি তোরা সেই অসহায় মেয়েগুলোকে? প্রাণ ভিক্ষা যাদের তোরা স্রেফ ওয়ান টাইম টিস্যুর মতো ইউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলি, তারা যখন তোদের পায়ে ধরে জীবনের শেষ আকুতি করেছিল, তখন তো তোদের পাষাণ মন গলেনি। তবে আজ কেন তোদের আমি মুক্তি দিই বল? প্রথম ছেলেটি রক্তাক্ত মুখ খুঁচিয়ে শেষবারের মতো কিছু একটা বলার চেষ্টা করতেই মুখ ক্ষিপ্ত হয়ে একটার পর একটা গুনে গুনে 6 বার তার ধারালো ছুরির ফালা বসিয়ে দিল ছেলেটির ক্ষত বিক্ষত বুকে। প্রতিটি ফালা বসানোর সাথে সাথে মাংস কাটার বিভৎস শব্দ হতে লাগলো। ছেলেটি নিজের জীবনের শেষ ভিক্ষা চেয়ে গুঙাতে লাগলো, কিন্তু সেখানে কেউ তার কথা শোনার জন্য দাঁড়িয়ে নেই। হুট করে সেই নারী তার সমস্ত রুদ্রমূর্তি আর খুনে চোখ নিয়ে ছেলেটির কানের কাছে মুখ নামালো। শীতল ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, প্রথম ফলাটা দিলাম আমার জানের টুকরোকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তোদের পশু বৃত্তির চাহিদা মেটানোর জন্য। দ্বিতীয় ফলাটা দিলাম আমার জানের নিষ্পাপ হৃদয়কে টুকরো টুকরো করে ভেঙে ফেলার জন্য। তৃতীয় ফলাটা দিলাম আমার জান তোকে নিজের আপন ভাই ভেবে বিশ্বাস করার পর যেভাবে তুই তাকে পেছন থেকে ঠকিয়েছিস তার প্রতিশোধ। চতুর্থ ফলাটা দিলাম আমার জানের ওপর তোরা যে অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছিস তার জন্য। পঞ্চম ফলাটা দিলাম আমাদের পরিবারের সকলের বিশ্বাস এভাবে ভাঙার জন্য। আর এই ষষ্ঠ ফলাটা দিলাম কারণ আমার আম্মু তোকে নিজের পেটের ছেলের মতো ভালোবেসে বিশ্বাস করেছিল, আর তুই সেই মায়ের অন্ন খেয়ে তার সাথে বেইমানি করলি। মৃত্যুর কোল ঘেঁষে দাঁড়িয়ে ছেলেটি চোখ দুটো কোনো মতে মেলে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে কাঁপা কাঁপা ঠোঁটে জিজ্ঞেস করলো, কে আপনি?
নারীটি নিজের মুখের মাস্কটা এক ঝটকায় সরিয়ে নিল। যাদের আলোয় তার চোখের হিংস্রতা আর ঠোঁটের বাঁকা হাসি স্পষ্ট হয়ে উঠল, এবং ততক্ষণে আবারও মুখ ঢেকে সে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তালুকদার বাড়ির মেজ মেয়ে এবং চৌধুরী বাড়ির মেজ পুত্রবধূ তাসফিয়া মৌ চৌধুরী। কথাটা শেষ করেই মৌ আর এক মুহূর্ত অপচয় করল না। পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরিহিত পুরুষটির হাত থেকে এক কূপে মাথা নামানোর চওড়া ও ভারী রামদা নিজের হাতে তুলে নিল। সারা শরীর শক্ত করে সে চিৎকার করে উঠল। আল্লাহু আকবার। সেই পবিত্র ভয়ঙ্কর ধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হতেই মৌ তার হাতের রামদা দিয়ে সজোরে কূপ বসালো ছেলেটির গলায়। এক কূপেই ধর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ল বহু দূরে। ঠিক একই ক্ষিপ্রতায় সে পাশের নরপিশাস্ত্রীর গলাতেও রামদা চালালো। সদ্য গলা কাটা মুরগির মতো দেহ দুটি মাটিতে পড়ে কিছুক্ষণ তীব্রভাবে লাফালাফি করতে লাগলো, আর তাদের শরীর থেকে বের হওয়া ফিনকি দেওয়া লাল রক্তে চারপাশের মাটি ও ঘাস ভেজে কাদা হয়ে গেল। দেখতে দেখতে দেহ দুটির শেষ স্পন্দনটুকু স্তব্ধ হয়ে গেল। তারা নিজেদের পাপের শাস্তি পেয়ে ওপারে পারে জমালো। সেই কালো পোশাক পরিহিত পুরুষটি আর কেউ নয়, স্বয়ং সাব্বির। মৌ এক বিশ্বজয়ের তৃপ্তির হাসি হেসে সাব্বিরের দিকে হাত বাড়ালো। সাব্বির পকেট থেকে কয়েক বান্ডিল চকচকে টাকা মৌয়ের হাতে দিল। মৌ সেই টাকাগুলো যুবকের হাতে তুলে দিয়ে ইশারা করতে তারা নিজেদের পারিশ্রমিক পেয়ে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নদীর তীরে লুকিয়ে রাখা স্পিড বোটে উঠে তারা মুহূর্তের মধ্যে অন্ধকারের বুকে হাওয়া হয়ে গেল। তারা চলে যেতে মৌ আর সাব্বির দ্রুত নিজেদের গা থেকে রক্ত ভেজা কালো পোশাক এবং মুখের মাস্ক খুলে ফেলল। চতুর অপরাধীর মতো তারা সমস্ত আলামত নদীর স্রোতস্বিনী জলেই ভাসিয়ে দিল, যাতে কোনো ফরেনসিক টিম বা পুলিশ খুনির বিন্দুমাত্র চিহ্ন খুঁজে না পায়। তবে যাওয়ার আগে মৌ ওই দুটি মুন্ডহীন লাশের মাঝখানে ছোট্ট একটা সাদা চিরকুট রাখলো, আর তার উপর একটা ভারী পাথর চাপা দিল, যাতে নদীর বাতাসে ওটা উড়ে না যায়। সে রক্ত ভেজা চিরকুটে গুটি কয়েক অক্ষরে বড় বড় করে লেখা ছিল, সবশেষে মৌ আর সাব্বির মূল রাস্তা এড়িয়ে বনের ভেতরের এক বিপরীত ও গোপন পথ ধরে অত্যন্ত সাবধানে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, যাতে ভুলেও কোনো তৃতীয় ব্যক্তির নজরে তারা না আসে। বেঈমানির প্রতিশোধ রক্ত দিয়ে শেষ হলো। নদীর তীর থেকে ফেরার পথে সাব্বির মেন রাস্তা দিয়ে অত্যন্ত স্বাভাবিক ও সতর্কভাবেই হেঁটে যাচ্ছিল, কিন্তু মৌ যেন একদমই অন্য গ্রহের বাসিন্দা। সে নিজের মতো নেচে কুদে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। এক পর্যায়ে লাফালাফি বন্ধ করে সে হুট করেই সাব্বিরের হাত জড়িয়ে ধরে ঝুলতে ঝুলতে হাঁটতে শুরু করলো। সাব্বির শতবার বারণ করা সত্ত্বেও মেয়েটা আজ কোনো কথাই শুনছে না। ওদিকে সাব্বিরের বুকের ভেতর তখন ভয়ের চোটে রীতিমতো ঢাক ঢোল বাজছে। সেদিন সামনে একটু জড়িয়ে ধরার কারণেই উজান তাকে যে কেলানি দিয়েছিল তা সে এখনো ভুলেনি। আর আজ কাঠ ফাটা দুপুরে ওই রাস্তায় উজান যদি মৌকে এভাবে তার গায়ের উপর লেপে থাকতে দেখে, তবে কোনো কিছু না ভেবেই তাকে নির্ঘাত পরপারে পাঠিয়ে দেবে। সাব্বির নিজের নাক কুচকে অত্যন্ত তটস্থ হয়ে মৌকে ফিসফিসে বলে উঠল, লক্ষ্মী বোন আমার, দোহাই তোর একটু দূরে দূরে গিয়ে হাঁটো। এমনিতেই তোকে নিয়ে এই ভোর দুপুরে বেলায় হয়ে আবার কলিজাটা শুকিয়ে গেছে। তারপর ভোজান ভাইয়া গতকাল স্পষ্ট বারণ করার পরেও তুই যদি এভাবে আমার গায়ে ওপর লেটকে থাকিস, আর ওটা যদি ভাই কোনোভাবে দেখে ফেলে, তবে আমার কপালে কি চরম দুর্দশা আছে তুই কি তা বুঝতে পারিস? মৌ এক তাচ্ছিলের ছামটা দিয়ে বলল, চুপ করো তো ভাইয়া, তুমি আমার মতো একজন সাহসী বীর বোন পেয়ে মনে মনে গর্ব বোধ করবে, উল্টো ভয়ের চোটে কাঁপছো। ছি, তোমার তো একটা কুত্তার লেজের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। হ্যাঁ, এখন শুধু সেটাই বাকি আছে আমার। কিন্তু বোন, একটা কথা সত্যি করে বলতো, তুই কিভাবে ওই জানোয়ারের দুটোকে এমন করে জবাই করলি রে? না মানে তোর হাতটা একেবারের জন্যই কাঁপলো না? একটু ভয় করেনি তোর? মৌ এবার বেশ শব্দ করে খিলখিল করে হেসে উঠল। ততক্ষণে হাঁটতে হাঁটতে তারা তালুকদার বাড়ির সীমানার ভেতর ঢুকে পড়েছে। তাই মৌ কণ্ঠস্বর একদম নিচু করে ফিসফিসিয়ে বলল, ওসমান তালুকদারের নাতনি আমি, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার ভয় করে কিনা? ওসমান তালুকদার নিজে একলা দাঁড়িয়ে একসাথে 100টা লাশ ফেলে দেওয়ার ক্ষমতা রাখতেন, আর আমি তার রক্তের হয়ে সামান্য দুটো পশুকে মারতে ভয় পাবো? হাউ ফানি!
ময়ূর আজব যুক্তি শেষ হতে না হতেই মেহের এবং ময়ূর মা অত্যন্ত ফ্যাকাশে মুখে দৌড়ে তাদের দিকে এগিয়ে এলেন। ময়ূর মায়ের চোখে মুখে তখন এক চরম আতঙ্ক ও উদ্গ্রীব ভাব। তিনি হাঁপাতে হাঁপাতে কাঁপা কাঁপা গলায় বললেন, জানিস মা, রহিমার কুলঙ্গার ছেলে আর তার একমাত্র বন্ধুকে নাকি কে বা কারা জঘন্যভাবে মারধর করে গলা কেটে মাথা শরীর থেকে আলাদা করে নদীর তীরে ফেলে রেখে গেছে। পুরো গ্রাম তোলপাড় হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই নিজের মুখের সমস্ত ভাব পরিবর্তন করে অবাক হওয়ার নাটক করলো। সে নিজের শুকনো মুখ বানিয়ে আমতা আমতা করে বলল, সত্যি বলছো আম্মু? একটা পশুর মতো মানুষ এই জঘন্য কাজটা করতে পারলো? তবে আমার কি মনে হয় জানো আম্মু, যেই কাজটা করেছে সে একদম ঠিক কাজ করেনি। তার উচিত ছিল ওই ধর্ষকগুলোকে শুধু গলা না কেটে ওদের ইয়েটাও আগে কেটে ফেলা, তবেই না আসল শাস্তি হতো। মোর মুখ থেকে এমন ঘুরতর ও খোলামেলা কথা শোনা মাত্রই তার মা পুরো থতমত খেয়ে গেলেন। পাশে রুহান আর সাব্বির দাঁড়িয়ে আছে, আর তাদের মতো জোয়ান ছেলেদের সামনে মেয়েটা কিভাবে এমন অবলীলায় এসব কথা উচ্চারণ করে। ময়ূর মা লজ্জায় আর অস্বস্তিতে তুতলাতে তুতলাতে বললেন, আসো, তোরা এখানে থাক, আমি একটু ওই দিক থেকে আসছি। এই বলে তিনি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেলেন। তিনি চলে যেতে সাব্বির আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হু হু করে হেসে ওঠে। এই তেঁতুল গাছের পেটনি, তোর ভিতরের সাধারণ বোধ বুদ্ধি কি একবারেই পেয়েছে নাকি? মামির সামনে কেউ অমন হয়ে কাটার কথা বলে? যা বাবা, দোষ করলো ওই নর পশু। যা বাবা, দোষ করলো ওই নর পিশাচগুলো, অথচ তাদের বেলায় কিছু না, আর আমি জাস্ট একটা ন্যাচারাল সলিউশনের কথা বলেছি, এতেই দোষ। মুখ বাঁকালো। তারপর এবার ধীর পায়ে মেহেরের দিকে এগিয়ে গেল। মেহের তখনও বড় বড় চোখ করে এক ফ্যাকাশে ও শুকনো মুখে মোর দিকে তাকিয়েছিল। সে মোকে কাছে আসতে দেখেই অত্যন্ত কাঁপানো গলায় শোধালো, মো, সত্যি করে বলতো, কে করলো এইসব? গ্রামের মানুষ তো ভয় কাঁপছে। যেই করুক না কেন, পাপ করলে তার শাস্তি তো প্রকৃতি কোনো না কোনো ভাবে দেবেই। সো জাস্ট চিল বেবি। এই বলেই কোনো এক বিজয়ীর মতো মেহেরের চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো। সাব্বির পলকহীনভাবে মেয়েটার এই অদ্ভুত কাণ্ডের দিকে তাকিয়ে রইল। এত বড় একটা নৃশংস খুনের মিশন শেষ করে এসে একটা মেয়ে কিভাবে এত রিল্যাক্স মুডে ঘুরতে পারে, এমনকি অন্যকে চিল করার পরামর্শ দিতে পারে, তা ভেবেই সাব্বিরের মাথা ঘুরে যাওয়ার দশা হলো। সাব্বির কিছুটা ময়ূর দিকে ঝুঁকে সে নিচু স্বরে আওড়ালো, বন্ডে, তুই এত রিল্যাক্স কিভাবে থাকিস বলতো? আমাকেও একটু অমন ঠান্ডা মাথায় রিল্যাক্স থাকার টিপস দিস। সময় হলে দিবনি। এবার তুমি এখান থেকে কাটো দেখি ভাইয়া। ওদিকে তোমার গার্লফ্রেন্ড আবার তোমায় দেখতে না পেয়ে অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকবে। যাও যাও যাও। সাব্বির এক গাল মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করলো। সাব্বির চলে যেতেই মেহেরের হাত ধরে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তার মুখের এই পরম তৃপ্ত বিজয়ের হাসি দেখে মেহেরের মনের ভেতরে সুপ্ত সন্দেহটা এবার দ্বিগুণ রূপ নিল। গতকাল রাতে ওই মেয়েটা সাব্বিরের সাথে আড়ালে ফিসফিস করে কি যেন গোপন কথা বলছিল। এমনকি আজ সকাল থেকেও সে অনেকক্ষণ ধরে বাড়িতে ছিল না। আবার তার ফেরার ঠিক পরপরই খবর এলো যে মেহেরের জীবনের সেই ধর্ষকদের বাকি দুজনকে কেউ অত্যন্ত নৃশংসভাবে কেটে নদীর তীরে ফেলে রেখে এসেছে। মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। সেই গভীর সন্দেহ ভরা উদ্বিগ্ন দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে চেয়ে থমকানো গলায় বলে উঠল, পাখি, একদম সত্যি করে বলতো আমায়, এই পুরো কাণ্ডটা তুই নিজে করেছিস, তাই না? দেখ পাখি, আমার কাছে অন্তত কোনো মিথ্যে কথা বলবি না। 5 বছর আগে সে অভিশপ্ত ঘটনার কথা আমি কিন্তু আজও ভুলে যাইনি। সেদিনও হয়তো তুই তীব্র রাগের মাথায় ওই 4 কুলাঙ্গারের মধ্য থেকে একজনকে চলন্ত গাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। আর তার ঠিক 3 বছর পর দ্বিতীয় জনকেও কেউ একজন ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছিল, যার ভয়ে বাকি 2 জন কুলাঙ্গার এই গ্রাম থেকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর আজ 2 বছর পর যখনই তারা আবার এই গ্রামে পা রাখলো, ঠিক তখনই তোর হুট করে এই গ্রামে আসার জন্য জেদ চাপলো। এই সব কিছুর টাইমিং কেমন যেন বড্ড সন্দেহজনক লাগছে আমার কাছে। প্লিজ পাখি, আমায় বল, কি হয়েছিল আজ সকালে?
মেহেরের এমন অকাট্য যুক্তি ও যারা শুনেও ময়ের মুখে বিন্দুমাত্র ভয়ের রেখা ফুটল না। সে মেহেরের গাল দুটো আলতো করে টিপে দিয়ে অত্যন্ত আদরে সুরে বলল, উফ বেবি, তুইও না পারিস বটে। আমি এসব খুনাখুনির বিন্দু মাত্র কিছু জানি না। তুমি ওসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে জাস্ট এটা ভেবে খুশি হও যে পাপীরা শেষমেশ তাদের নিজেদের করা পাপের চরম শাস্তি পেয়ে গেছে। এবার এই আজগুবি গোয়েন্দাগিরি বন্ধ করে সোজা নিজের বরের কাছে যা তো দেখি। ইফাত ভাইয়া তার বউকে ছাড়া নিশ্চয়ই ওদিকে ছটফট করছে, আর আমি বরং একটু গিয়ে দেখি আমার ওই খাটাস প্রফেসর বরটা আবার কোথায় কোথায় টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এ বলে মো মেহেরকে উঠানে একা দাঁড় করে রেখে নিজের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ছড়িয়ে অত্যন্ত হালকা পায়ে বাড়ির পেছনের বাগানটার দিকে এগিয়ে গেল। মো গুটি গুটি পায়ে বাগানের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা জোরালো শক্ত হাত এসে আচমকাই তার হাতটা আঁকড়ে ধরলো। মো ঝটকা মেরে ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখতে পেল রোহানকে। রোহানকে দেখার মাত্রই মুহূর্তের মধ্যে ময়ের মুখের সমস্ত রং পাল্টে গেল। সে তীব্র ঘৃণায় হার বিরক্তিতে এক ঝামটা দিয়ে রোহানের হাতটা নিজের গা থেকে সরে দিল। ময়ের এই রূঢ় আচরণ দেখেও রোহান কিন্তু বিন্দুমাত্র ঘাবড়ালো না, বরং সে এক অদ্ভুত শান্ত ও তৃষ্ণার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের সেই ফুলের দিকে। তার মনের ভেতরের সে ছোট্ট ফুলটি আজ অনেক বড় হয়ে গেছে, ঠিক যতটা বড় হলে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্য সবার থেকে আগলে রাখা যায়, সে আজ ততটাই মোহনীয় হয়ে উঠেছে। তবে মেয়েটার চোখের সে রক্তিম ও জ্বলন্ত দৃষ্টি দেখে মুহূর্তের মধ্যে রোহান নিজের মাথাটা কিছুটা নিচু করে নিল। ঠিক তখনই যেন আকাশ ভেঙে এক প্রলয়ঙ্কারী গর্জন ভেসে এলো। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। আষাঢ় আর শ্রাবণ এই দুই বর্ষা ঋতুর মাস অন্য সব মাসের তুলনায় বড় খামখেয়ালি। কখন যে আসমান ফুঁড়ে মুষলধারে বৃষ্টি নামবে আর কখন তপ্ত রোদ উঠবে তা বোঝা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। এখন ঠিক তেমনই হচ্ছে। আকাশ কালো করে মেঘের ঘন ঘন ডাক শুরু হয়ে গেছে, আর চারদিকের গাছপালা উত্তাল বাতাসে পাগল পাড়া হয়ে দোলা দিয়ে উঠছে। ঝড়ের সেই মাতাল হাওয়াকে সাক্ষী রেখে রোহান আবার চোখ তুলে ময়ের দিকে তাকালো। তার কণ্ঠে এক তীব্র বুক ফাটা অসহায়ত্ব ফুটিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, একটু ভালোবাসবি ফুল? রোহানের এই কাতর আর আর্ত কণ্ঠস্বর শুনে মো নিজের ভেতরে রুপচে পড়া রাগটাকে কোনো মতে কিছুটা নিয়ন্ত্রণে আনলো। মোকে চুপ থাকতে দেখে রোহান আবারও ব্যাকুল হয়ে বলে উঠল, ফুল, কথা বলছিস না কেন? একটু ভালোবাসবি আবার? সত্যি করে বলছি, তোকে ছাড়া আমার এই জীবনটা একবারে শূন্য হয়ে গেছে। ভালো লাগে না কিছু, চারপাশের সবকিছু কেমন দম বন্ধ করে জেলের মতো লাগে আমার। তুই শুধু একবার আমার হয়ে যা না ফুল, তোকে আমি পৃথিবীর বুক উজাড় করা ভালোবাসা দেব। কখনো কোনোদিন একটা অভিযোগ করার সুযোগও তোকে দেব না। এই এতিম ছেলেটাকে তোর ভালোবাসার একটুখানি ভিক্ষা দে না প্লিজ। মো আর সহ্য করতে না পেরে কড়া গলায় বলে উঠল, রেহান ভাইয়া, আল্লাহর দোহাই লাগে, এবার অন্তত থামো প্লিজ। কেন দিনের পর দিন এমন পাগলামি করছো তুমি? রোহান এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে আনমনেই ময়ূর দিকে তাকিয়ে আওড়ালো, তুই তো আমার না, তবুও কেন তোর জন্য এত মায়া হয়? তুই তো আমার হবি না, তাহলে কেন এই হৃদয় তোকে পাওয়ার জন্য ছটফট করে? তার এই প্রশ্নের পিঠে মো প্রথমে কোনো উত্তর খুঁজে পেল না। চারপাশের গাছের পাতার খসখসানি আর মেঘের গর্জনের মাঝে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করলো। রোহান আবারও অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো ফুল, উত্তর দে। যখন তুই আমার হবি না, তাহলে কেন আমার বুকে ভালোবাসার জন্ম দিলি? কেন হৃদয় বুঝে না তুই সত্যি সত্যি অন্য কারো? বল আমায়। ঠিক তখনই মো মৃদু স্বরে বলতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি আমার প্রফেসর সাহেবকে ছেড়ে তোমার সাথে নতুন করে ঘর বাঁধতে পারবো না। আমি তোমার হতে, আমি শুধু তারই। মোর মুখ থেকে উজানের নাম শোনা মাত্রই রোহানের ভেতরের সুপ্ত শয়তানটা যেন এক লহমায় জেগে উঠল। সে এক হিংস্র ঝটকায় মোর দুই কাঁধ শক্ত করে চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, কেন পারবি না? বল আমায়, কেন পারবি না? কিসের অভাব আছে আমার মাঝে? আমি তো উজানের থেকে কোনো অংশে কম নই। সব দিক দিয়ে আমি ওকে টক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখি। তবুও কেন তুই বারবার একভাবে আমাকে ফিরিয়ে দিচ্ছিস? কেন আমাকে গ্রহণ করছিস না?
কথাটা শেষ হতে না হতেই এক থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। মৌ নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে রুহানের গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাগে ময়ের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে উঠল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল এক প্রলয়ঙ্কারী রূপ। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুহানের শার্টের কলারটা নিজের দুই মুঠোয় শক্ত করে চেপে ধরে এক বাঘিনীর মতো গর্জন করে উঠল। কারণ তোমাকে আমার বিন্দু মাত্র ভালো লাগে না রোহান ভাই। তোমাকে আমি চিরকাল শুধু নিজের বড় ভাই ভেবে সম্মান করে এসেছি। আর সবচেয়ে বড় কথা, তুমি একজন অত্যন্ত নোংরা ও খারাপ মানুষ। তুমি মোটেও ভালো মানুষ নও, আর না তুমি আমার যোগ্য। ময়ের মুখে নিজের এমন কুৎসিত রূপের বর্ণনা শুনে রুহান পুরো স্তব্ধ হয়ে গেল। সে অসহায় ও বিভ্রান্ত স্বরে শুধালো, তুই কি বলতে চাচ্ছিস ফুল? ঠিক তখনই আকাশের এক তীব্র বজ্রপাতের আলোর সাথে সাথে ময়ের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। আজ থেকে ঠিক 7 বছর আগের কথা মনে আছে তোমার? তুমি তখন ইউএসএ গিয়েছিলে, আর সেখানে যাওয়ার কিছুদিন পরই নাকি কেউ একজন তোমার ভিসা আর পাসপোর্ট চুরি করেছিল। সে শুধু তোমার ভিসা চুরি করেই ক্ষান্ত হয়নি ভাইয়া, তোমার নাম, পাসপোর্ট নম্বর এবং সমস্ত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আমেরিকার এক নামকরা ব্যাংকে ফেক অ্যাকাউন্ট খুলে এবং লাখ লাখ ডলারের ক্রেডিট কার্ড জালিয়াতি করে। আর সেই জালিয়াতির অপরাধে ওখানকার পুলিশ তোমাকে গ্রেপ্তার করে এবং মার্কিন আইন অনুযায়ী তোমাকে পুরো 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, কারাগার থেকে বের হওয়ার পর বাকি মাত্র 2 বছরে তুমি আমেরিকার মাটিতে এমন কি আলাদিনের চেরাগ হাতে পেলে যে তুমি রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেলে? একটু বুঝিয়ে বলবে আমার সেখানে কত বড় সৎ ও ভালো কাজ ছিল, যা করে একটা সদ্য জেল খাটা আসামি 2 বছরে কোটিপতি হয়ে দেশে ফেরে? আমি যদি সাপোজ ধরেও নিই যে তুমি মাসে 2 লাখ টাকা করে লিগ্যাল ইনকাম করতে, সেই হিসেবে 2 বছরে তোমার সর্বোচ্চ 48 লাখ টাকা হওয়ার কথা, কিন্তু তোমার অ্যাকাউন্টে তো এখন কোটি কোটি টাকা। বলো আমায়, কিভাবে হলে তুমি এত টাকার মালিক? ময়ের মুখ থেকে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার ও গোপন অধ্যায়ের নিখুঁত বিবরণ শুনে রুহান যেন জীবন্ত এক পাথরের মূর্তিতে পরিণত হলো। তার পায়ের তলার মাটি যেন মুহূর্তে সরে গেল। সে নিজের স্বাভাবিক ভাব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে কাপা গলায় জিজ্ঞেস করলো, ফুল ফুল, তুই এসব আজে বাজে কথা কিভাবে জানলি? মই এবার তাচ্ছিলের অট্ট হাসিতে মেতে উঠল। অতঃপর রুহানের কলারটা এক ঝটকায় ছেড়ে দিয়ে তার চোখের দিকে চেয়ে অত্যন্ত চিবিয়ে চিবিয়ে বলল, আজ থেকে ঠিক 2 বছর আগের কথা। আমি যখন নিজের রুমে বসে ফেসবুক স্ক্রল করছিলাম, তখন হুট করে আমার টাইমলাইনে পুরো 2 বছর আগের একটা ইন্টারন্যাশনাল ক্রাইম নিউজ ভেসে আসে। যেহেতু আমি সবসময় ইন্টারনেটে আমার প্রফেসর সাহেবকে নিয়ে এবং ওনার পোস্টিং সিটি নিউ ইয়র্ক নিয়ে বেশি মাতামাতি বা সার্চ করতাম, হয়তো সেই অ্যালগোরিদমের কারণে আমেরিকার ওই জালিয়াতির নিউজটা হুট করেই আমার ওয়ালে এসে পড়েছিল। সেখানে সেই ক্রাইম নিউজে আমি তোমার একটা আবছা আবছা ছবি স্পষ্ট দেখেছি, আর সেটা দেখে তোমায় চিনতে পেরেছি। আমি কিন্তু কাউকে বলিনি। এবার বলো, কিভাবে কোটি টাকা ইনকাম করা পসিবল? ময়ের মুখ থেকে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার সত্যটি শোনার পর রুহানের মুখ থেকে আর কোনো কথা সরল না। তার সমস্ত যুক্তি যেন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এই নিশ্চুপ রূপ দেখে মোর চোখের সেই প্রলঙ্কারী হিংস্রতা কিছুটা স্নিগ্ধ হলো। সে এক অদ্ভুত শান্ত ও কোমল গলায় বলল, রোহান ভাইয়া, অতীত যাই হোক, আমি চাই না তুমি যে খারাপ কাজই করেছো সেটা সবার সামনে এক্সপোজ হোক। আমি এখনো তোমাকে ভাই হিসেবে সম্মান করি। সো প্লিজ, তুমি নিজের জন্য নতুন কাউকে খুঁজে নাও এবং নতুন করে সুন্দর একটা শুরু করো। একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করে ঘরে তোলো। রুহান শূন্য দৃষ্টিতে ময়ূর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক বুক ফাটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ভারী ও ভাঙা গলায় আওড়ালো, ফুল, কখনো শুনেছিস প্রাণভোমরা ছাড়া বেঁচে থাকা সম্ভব? কখনো শুনেছিস এক নারীতে আসক্ত হলে দ্বিতীয় কোনো নারীর সঙ্গে সংসার বাঁধা যায়? কখনো শুনেছিস নিজের ভালোবাসাকে জীবন্ত কবর দিয়ে অন্য কাউকে আপন করে নেওয়া যায়? কথাটা শেষ হতে না হতেই আকাশ ভেঙে ঝুমঝুম করে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে দিল। শ্রাবণের সে তীব্র বর্ষণ থেকে নিজেকে বাঁচাতে মৌ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তড়িঘড়ি করে ছাট এড়াতে বাড়ির ভেতরের দিকে দৌড়ে চলে গেল।
কিন্তু রুহান যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই একইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মেয়েটি যাওয়ার সময় একবারের জন্য পেছন ফিরে তার দিকে তাকালো না। রুহান সে বৃষ্টিতে ভিজতে ভিজতে ময়ূর চলে যাওয়ার পথের দিকে চেয়ে আনমনে সুরে ফিসফিসিয়ে বলে উঠল, অথচ তুই কোনো কালে জানতে পারবি না তোকে নিজের করে পাওয়ার জন্য কত নারীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমি। চারপাশে তখন মেঘের ডাক আর বিদ্যুতের চমকানি আরো কয়েক গুণ বেড়ে গেছে। আলোর সে তীব্র ছলকানিতে চারদিকের অন্ধকার হয়ে উঠেছে। রুহানের আর সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা রইল না। তার বুকের ভেতর এক অসহ্য তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। এই বুকে জ্বলতে থাকা দহনের আগুন নেভানোর কোনো রাস্তা তার জানা নেই। ঠিক এই অসহায় মুহূর্তে তার নিজের মৃত মা বাবার কথা ভীষণভাবে মনে পড়ে গেল। চোখের জল আর বৃষ্টির জল একাকার করে সে ধূপধাপ পা ফেলে তালুকদার বাড়ি থেকে এক প্রকার উন্মিদের মতো বেরিয়ে গেল। তার একমাত্র গন্তব্য গ্রামের এক কোণে থাকা তার বাবা মায়ের কবরস্থান। কিছুক্ষণ পর তীব্র ঝড় বৃষ্টির মাঝে রুহান তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেও গেল। সেখানে পৌঁছানো মাত্রই সে যেন তার শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু হারিয়ে ফেলল। আচমকা নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে সে ধপাস করে ভেজা মাটিতে গুটিয়ে পড়ল। শ্রাবণের কর্দমাক্ত পানিতে তার পোশাক পুরো সুঠাম শরীর মাখামাখি হয়ে গেল, কিন্তু সেসব তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে পাগলের মতো দু হাতে নিজের মায়ের ভেজা কবরের মাটি জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু চারপাশের এই প্রলয়ঙ্কারী ঝড় আর বৃষ্টির শব্দের নিচে তার সেই গগনবিদারী চিৎকারের শব্দটুকু ঢাকা পড়ে গেল। কোনো জীবিত মানুষ তার ভেতরের এই চরম হাহাকার দেখতে পেল না। মা গো, ও মা, তোমরা কেন চলে গেলে আমার ছেড়ে? তোমাদের সাথে আমাকেও নিয়ে গেলে না? কি হতো নিয়ে গেলে? তোমাদের ছেলে একদম ভালো নেই মা। আমি বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে আছি। কেউ ভালোবাসে না এতিম ছেলেটাকে। আমাকে তোমাদের কাছে নিয়ে যাও না মা। আমি এই স্বার্থপর দুনিয়ায় আর এক থাকতে চাই না। রোহানের এই বুক ফাটা আর্তনাদ খোলা আকাশের বুকে প্রতিধ্বনিত হতে লাগলো। সে কবরের ভেজা কাদা মাটিতে নিজের মুখটা ঘষতে ঘষতে আবারও তীব্র আক্ষেপের সুরে বলে উঠল, মা, ও মা, ফিরে এসো না গো এবারের জন্য। তোমার ছেলের বুকে সত্যি খুব কষ্ট হচ্ছে মা। প্লিজ ফিরে এসো। জানো মা, তোমার এই আদরের ছেলেটা আর আগের মতো নেই। সে এখন মন খুলে হাসতে পর্যন্ত ভুলে গেছে। এখন তীব্র কষ্ট পেল কারো কোলে মাথা রেখে একটু শান্তিতে পুপিয়ে পুপিয়ে খাওয়ার সুযোগ পায় না। কেউ এই দুনিয়ায় আমার খোঁজ নেয় না মা। বাইরের সব মানুষ ভাবে রোহান কত সুখী, কত বিত্তশালী, কত ভালো আছে সে। অথচ আমার ভেতরের এই নরক যন্ত্রণা কেউ দেখে না। কেউ ওপাশ থেকে এসে মাথায় হাত বুলিয়ে বলে না, বাবা কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। জানো মা, আমার সে ফুল আর আমার নেই। সে আজ অন্য কারো বিবাহিতা স্ত্রী হয়ে গেছে। আমার ফুল আর আমাকে চায় না মা। সে আজ অন্য কোনো পুরুষের বুকে মাথা গুঁজে নিজের জীবনের পরম শান্তি খুঁজে নেয়। অথচ আমাকে এই দহনের আগুন প্রতিটা পল পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বলতে বলতে হঠাৎ করে রুহানের শরীরটা একদম নিস্তেজ হয়ে এলো। বৃষ্টির তীব্র ঠান্ডায় আর মনের ভেতরের উপচে পড়া যন্ত্রণা আর ক্লান্তি লহমায় তার কথা বলার শেষ শক্তিটুকু কেড়ে নিল। সে মায়ের কবরের ভেজা মাটিটুকু বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে একদম চুপ করে পড়ে রইল। চারপাশে তখন শুধু ঝুমঝুম বৃষ্টি পড়তে লাগলো। রুমের খোলা জানালার পাশে নিথর হয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল মো। আজ তার মনটা বড্ড ভারী। একদিকে রুহানকে দেওয়া কঠোর আঘাত ও তার চোখের হাহাকার, আর অন্যদিকে আগামীকালে এই গ্রাম ছেড়ে ইট কাঠের শহর ঢাকায় ফিরতে হবে। সে চেয়েছিল গ্রামের এই শান্ত পরিবেশে আরও কিছুদিন কাটিয়ে যেতে, কিন্তু উজান একেবারেই রাজি নয়। তাই উজানের কথায় অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে হয়েছে তাকে। তবে তালুকদার বাড়ির সকলের চেয়ে রোহানের জন্যই ময়ের বুকের ভেতর কেমন যেন একটা সূক্ষ্ম অপরাধ বোধ আর মায়া কাজ করছে। মানুষটার মনে তার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। তবে যে ভালোবাসায় মানসিক শান্তি ঘাতক হয়ে দাঁড়ায়, তাকে কীভাবেই বা আপন করে নেওয়া যায়। মোর সবসময় রোহানের সাথে খারাপ ও রূঢ় আচরণ করে, যাতে লোকটা তাকে ঘৃণা করে দূরে সরে যায়। কিন্তু বিধিবাম
সে যত দূরে ঠেলে দিতে চায়, রুহান তত বেশি তার কাছে আসার পাগলামি করে। উজান এই রুহানের একপক্ষীয় পাগলামির কিছুই জানে না, আর মৌ নিজেও চায় না এসব নিয়ে কোনো অশান্তি হোক। রোহানের জন্য তার মনে কেবল মায়া আর ভাইয়ের প্রতি সম্মানটুকু অবশিষ্ট আছে, কিন্তু জীবন সঙ্গী হিসেবে তাকে ভাবা অসম্ভব। এত বুঝিয়েও যখন কাজ হলো না, তখন মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক তখনই পেছন থেকে দুটি পরিচিত শীতল হাতের আলতো স্পর্শ ময়ের কোমরে অনুভূত হলো। মুহূর্তের মধ্যেই একজোড়া চওড়া হাত তাকে পেছন থেকে পরম ভালোবাসায় আঁকড়ে ধরল। অন্য কোনো পরপুরুষের ছোঁয়ায় যা ভয় ধরায়, এই একটা মানুষের স্পর্শে মৌ ততটাই নিরাপদ আর ভালোবাসার স্বর্গ খুঁজে পায়। উজান তাকে একদম আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে ধরেছে। সে মৌয়ের ঘাড়ের খাজে মুখ গুজে দিয়ে নিজের তপ্ত ঠোঁট ছোঁয়াতেই মৌ এক মিষ্টি শিহরণে খানিকটা কুঁকড়ে উঠল। তবে তাকে আরও অবাক করে দিয়ে উজান এক নিমিষে মুখে নিজের পাচা করে তুলে নিল। অতপর অতি যত্নে তাকে বিছানায় আধশোয়া অবস্থায় বসিয়ে দিল। উজান এক সেকেন্ডও দেরি না করে নিজের মাথাটা ময়ের বুকের উপর নামিয়ে নিল। তাকে ধরে ধরে অত্যন্ত নিচু গলায় আওড়ালো, পিচ্ছি, হাত দুটো একটু মাথার মধ্যে চালিয়ে দাও তো। মৌ বাথরুমের মতো ধীরে ধীরে আঙুল চালিয়ে উজানের ঘন চুলগুলো বিড়ি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ রুম জুড়ে কেবল বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই ছিল না। হুট করেই উজান চোখ না খুলে জিজ্ঞেস করে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।